আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকো তেল শোধনাগার বন্ধ। তেহরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে যৌথ বাহিনী। হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ ৫,০০০ ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার ৬ মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে ২০০-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত ৩টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক ৬৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। ২টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ৬ পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১০ দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে ২৪ ঘণ্টাতেই ছোড়া হয়েছে ২০০-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি। যৌথ অভিযানে এখন পর্যন্ত ৫৫০ ইরানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা ১/২ কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। সরকার বলছে যে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে
এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হয় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতা এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিকে গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে পুকুরটি 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হয়েছেন অন্তত 10 জন।